এটার নাম হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। দুই পাশে দুটি থাকবে, রাইট এবং লেফট। আমার মনে হয় যে দর্শক আপনারা বুঝতে পেরেছেন। সাইনাসের কাজ কি, এর ফাংশন কি, মানুষকে মানে কি করে বলো তো বডিতে? স্মোকিং হ্যাবিট যাদের রয়েছে, যারা ক্রনিক চেইন স্মোকার, আর তাদের কিন্তু সাইনোসাইটিস হওয়ার সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যায়। অনেক মানুষ কিন্তু এটার সলিউশন জানে না, ভাবে আমার এরকমই বুঝি, আসলে কষ্টটা ভোগ করে যাচ্ছে, আমি নিজেও যাচ্ছি। 10-12 বছর ধরে যে ঘুমাতে পারতাম না, হাসি কাশি, সকালে উঠলে স্যার একটানা হাসি দিতাম অনেকগুলা, মানে 100 থেকে 20-50টা একসাথে হাসি দিতাম। দর্শক, মাথা ব্যথার সমস্যায় ভোগেননি এমন মানুষ কিন্তু আসলে খুঁজে পাওয়া মুশকিল। কক্সবাজারের চকরিয়া থানার টকবগে যুবক আরিফুল ইসলাম জোসেফ, তার প্রতিদিনের কাজকর্মগুলো করাই মুশকিল হয়ে যাচ্ছিল এই তীব্র মাথা ব্যথার জন্য। সাথে ছিল নাক বন্ধ থাকা, নাক দিয়ে পানি পড়া। মাথা ব্যথার একটা অন্যতম কারণ সাইনোসাইটিস। কি এই সাইনোসাইটিস রোগটি এবং এর থেকে সমাধান পাবার উপায়টাই বা কী? এবং আমাদের যে সম্মানিত রোগী জোসেফ, সে কি এখন ভালো আছেন বা কিভাবে সমাধান পেয়েছেন তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি আয়োজিত ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড প্রেজেন্টস লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শোতে। আপনাদের সাথে পুরোটা সময় থাকবো আমি ডাক্তার মার্জান। দর্শক, সাইনোসাইটিস নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ এবং হেডেক সার্জন ডাক্তার বাসুদেব কুমার সাহা, সিনিয়র কনসালটেন্ট, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা, চিফ কনসালটেন্ট ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আজকের আয়োজনে। কেমন আছেন? থ্যাংক ইউ ডক্টর মার্জান, আমি ভালো আছি। দর্শক, আমাদের সাথে বিশেষ অতিথির আসনে আছেন 21শে পদকপ্রাপ্ত কিংবদন্তি নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমা তুজোহরা ম্যাডাম। আপা কেমন আছেন? আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের আয়োজনে। ভালো আছি, খুব ভালো লাগছে তোমাদের এই অনুষ্ঠানে, আমার জন্য একটা নতুন অনুষ্ঠান। স্যার, শুরুতে আমি আমাদের একজন সম্মানিত রোগী আরিফুল ইসলাম জোসেফের কথা বলছিলাম। তিনি তীব্র মাথা ব্যথার সমস্যায় ভুগছেন। স্যার, আপনার কাছে আমাদের আজকের যে আলোচনার বিষয় সাইনোসাইটিস, এটি জানবার আগে প্রথমে জানতে চাইব সাইনাস বিষয়টা আসলে কি, এটির কাজ কি? খুব সুন্দর একটি টপিকস নির্ধারণ করেছো। তো আপা, আসলে অনেকেই কিন্তু বলে যে আমার না সাইনাস হয়েছে, বা সাধারণ জনগণ বলে আমার সাইনাস আছে। আসলে সাইনাস আছে বা সাইনাস হয়েছে এটা বলতে তারা বোঝায় তার কিছু সমস্যা হয়েছে বা সাইনোসাইটিসের সমস্যা হয়েছে। সাইনাস আমাদের মানবদেহে থাকবেই এবং এটা সুনির্দিষ্ট কিছু কাজও রয়েছে, সেটা হয়তো আমরা আলোচনা করব। তো তুমি যে প্রশ্নটা করলে যে সাইনাস জিনিসটা কি, সাইনাসের বাংলা হচ্ছে প্রকোষ্ঠ। তো আমাদের মুখমণ্ডলের যে চারপাশে অনেকগুলো প্রকোষ্ঠ সৃষ্টিকর্তা দিয়েছেন, এই প্রকোষ্ঠগুলোর নামই হচ্ছে সাইনাস। তো আমি এই প্রকোষ্ঠগুলোকে আপা একটু চিত্রের মাধ্যমে দেখাতে পারলে আমার মনে হয় সাধারণ জনগণ সহজে বুঝতে পারবে। সো ভিউয়ার্স, আমি একটু এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চাই যে এই যে সাইনাস নিয়ে আপনাদের একটি উদ্বেগ, উৎকণ্ঠা আছে কি নাই, থাকলে সেটার মধ্যে কি সমস্যা হয় সেই বিষয়টা একটু জানাতে চাই চিত্রের মাধ্যমে। ডক্টর মার্জান, আমি একটু বোঝানোর চেষ্টা করছি এই চিত্রটার মাধ্যমে, একটু খেয়াল করো। আপাও নিশ্চয়ই খেয়াল করছেন যে মানব দেহের যে মুখমণ্ডলের চারপাশে কতগুলো প্রকোষ্ঠ রয়েছে। এই যে এটা যদি নাক হয়, নাকের এই যে ঠিক এই সাইডটা, এইখানে যে হাড়টা আছে এটার নাম হচ্ছে ম্যাক্সিলারি বোনস। এই ম্যাক্সিলারি বোনসের মধ্যে একটি গর্ত রয়েছে বা একটি প্রকোষ্ঠ রয়েছে, এটা একটি সাইনাস। এটার নাম হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস। দুই পাশে দুটি থাকবে, রাইট এবং লেফট। অর্থাৎ আমাদের মানবদেহ হচ্ছে টোটাল 4 পেয়ার্স সাইনাস রয়েছে, তো 4 জোড়া বলতে পারি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় সাইনাসটি হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস, ডান এবং বাম, এই যে দেখালাম। এরপর নাকের ঠিক একটু ভেতরের দিকে যদি আমরা দেখাই, এই যে কয়েকটা জিনিস বোঝানো হচ্ছে, এটা হচ্ছে এথময়েডাল সাইনাস। এথময়েড বোনসের মধ্যে এটি অবস্থিত, এথময়েড সাইনাস। এটা ফাঁকা ফাঁকা যায় যে জায়গাগুলো, প্রকোষ্ঠগুলো, এটাও ডানে রয়েছে, বামে রয়েছে, 3টা গ্রুপে সাজানো। এটা হচ্ছে অ্যান্টেরিয়র, এরপর পোস্টেরিয়র এবং মিডল। এখানে কতগুলো প্রকোষ্ঠ রয়েছে, সামনে, পেছনে এবং মাঝে। এই প্রকোষ্ঠগুলোর নাম হচ্ছে এথময়েডাল সাইনাস। আমি যদি আরেকটু ভেতরে যাই তাহলে এই যে একটি সাইনাস খেয়াল করা যাচ্ছে, এই যে স্পেনয়েড বোনসের মধ্যে যে সাইনাসটি রয়েছে এটা হচ্ছে স্পেনয়েডাল সাইনাস। এরপর যদি আমি কপালের দিকে দেখাই, ঠিক আছে, এই যে
ডানে এবং বামে, এটাকে বলা হচ্ছে ফ্রন্টাল সাইনাস। এই যে মুখমণ্ডলের চারপাশে যে প্রকোষ্ঠগুলো, এগুলোকেই মূলত বলা হচ্ছে সাইনাস। আমার মনে হয় যে দর্শক আপনারা বুঝতে পেরেছেন। আরে আমার তো মনে হচ্ছে আমার আছে এটা সাইনাস। সাইনাসের কাজ কি, এর ফাংশন কি, মানুষকে মানে কি করে বলো তো বডিতে? এই যে সৃষ্টিকর্তা মুখমণ্ডলের চারপাশে এতগুলো প্রকোষ্ঠ দিয়ে রেখেছে, নিশ্চয়ই এর কিছু সুনির্দিষ্ট কাজ রয়েছে। আপনি খেয়াল করুন, আমাদের যে স্কেলিটাল সিস্টেম, এই যে মুখমণ্ডল, ঠিক আছে, এটা তো বোনস আছে, একটা খুলি, তাই না? তো তারপরেও কি আমাদের কাছে মনে হয় যে এটার কোনো ওজন আছে? এই যে আপনি বসে আছেন, হালকা লাগছে না? আমরা কি টের পাই যে মাথার একটা ভর আছে? আমরা কিন্তু সেটা টের পাই না। অর্থাৎ সৃষ্টিকর্তা এমন সুন্দর একটা আর্কিটেকচার আমাদের মানবদেহের মধ্যে রেখেছে, স্পেশালি সাইনাস, এই প্রকোষ্ঠ দিয়ে, যার ফলে আমরা এই মুখমণ্ডলের যে ভর সেটা কিন্তু বুঝতে পারি না। অর্থাৎ আমাদের পুরো মুখমণ্ডলটাকে হালকা রাখার কাজে ব্যবহার করছে এই সাইনাস। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এই যে সাইনাসের মধ্যে যে ফাঁকা যে জায়গাগুলো, এটার মধ্যে থাকে বাতাস। হ্যাঁ, এটার মধ্যে বাতাস থাকবে, যে বাতাস, প্রত্যেকটা সাইনাসের মধ্যে কিন্তু বাতাস রয়েছে প্রকোষ্ঠের মধ্যে। এই বাতাসের কিন্তু সুনির্দিষ্ট কাজ আছে। হ্যাঁ, যে আমরা যে পরিবেশ থেকে যে তাপমাত্রার বাতাসটা আমরা গ্রহণ করছি, তো এই সাইনাসের ভেতরে যে মিউকোজা রয়েছে এবং যে সেলগুলো রয়েছে, এটা বিশেষ উপায়ে এই তাপমাত্রাটাকে রেগুলেট করছে। আপনি ধরুন, অত্যাধিক মাত্রার তাপমাত্রা সমৃদ্ধ বাতাস যদি আমাদের শরীরে যায়, আমরা যদি ইনহেল করি, সেক্ষেত্রে আমাদের লাংসের যে কোষগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার টু মাচ কোল্ডও কিন্তু আমাদেরকে ক্ষতি করতে পারে। এই যে অত্যাধিক মাত্রার ঠান্ডা এবং যে গরম, এইটাকে বাতাসটাকে রেগুলেট করছে বা এটার ময়েশ্চারটাকে মেনটেন করছে কিন্তু এই সাইনাস। দেখুন কি গুরুত্বপূর্ণ কাজ। আবার এই সাইনাসের মধ্যে রয়েছে কিছু মিউকাস, যেটি করে কি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। কি করে? এই যে আমাদের শরীরের মধ্যে যদি কোনো অর্গানিজম ঢুকতে যায়, সাইনাস থেকে এক ধরনের মিউকাস নিশ্চিত করে ওই অর্গানিজমগুলোকে এনগাল্প করে সেটাকে কাশির মাধ্যমে, হাঁচির মাধ্যমে আমরা কিন্তু বের করে দিচ্ছি। হ্যাঁ, তো এটা কিন্তু আমাদের একটা প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে কাজ করছে। পাশাপাশি যেটা আপনার জন্য আজকে খুব প্রযোজ্য, এই যে যারা ভয়েস আর্টিস্ট, সিঙ্গার, কণ্ঠশিল্পী রয়েছেন, এই যে এক একজনের ভয়েস কিন্তু এক এক রকম, তাই না? আজকে আপনার গান শুনলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটি ফাতেমাতুজ জোহরার গান শুনছি, তাই না? আবার আরেকজনের কণ্ঠ শুনলে বুঝতে পারবো যে এটা তার কণ্ঠ। এই যে এক একজনের ভয়েস যে এক এক রকম, যে রেজোনেন্সের উপর কিন্তু এটি নির্ভর করছে। ভয়েস রেজোনেন্স এক একজনের এক এক রকম, বা অনুরণন, ভয়েসের যে একটি অনুরণন তৈরি হয়, এই অনুরণনটা তৈরি করে কিন্তু সাইনাস। অর্থাৎ ভয়েস রেজোনেন্সটা মেনটেন করছে হচ্ছে এই সাইনাস। অর্থাৎ এর ফলে এক একজনের টোন এক এক রকম, ইউনিক। সো দ্যাট এটা যে কতটা ইম্পর্ট্যান্ট এই সাইনাস, এটা আসলে একজন চিকিৎসক হিসেবে আমি বুঝতে পারি। আমার মানে নতুন জিনিস জানা হলো আজকে, সত্যি কথা বলতে কি। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ স্যার, চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। স্যার, এবার আমি যেটা আপনার কাছে আসলে জানতে চাই, এবং আমাদের দর্শকদেরও এটা জানার অনেক আগ্রহ থাকে, যে এই সাইনোসাইটিস রোগে আসলে কারা বেশি আক্রান্ত হয়, কিন্তু স্যার এটার উত্তরটা ছোট্ট একটি বিরতির পর জানব। দর্শক দেখছেন ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড প্রেজেন্স লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শো। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম। স্যার, বিরতির পূর্বে আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, যে এই সাইনোসাইটিস রোগে আসলে কারা বেশি আক্রান্ত হয়, এটা যদি একটু আমরা জানতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমি আবার একটু এই চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। খেয়াল করুন, এই যে সাইনাসগুলো দেখতে পাচ্ছ, এই সাইনাসের মধ্যে কিছু ডিজিজ তৈরি হয়, এবং এই ডিজিজটা অনেকগুলো কারণে হতে পারে। যে কথাটি বললে যে সাইনোসাইটিস, সাইনাসের মধ্যে যদি কোনো ইনফ্লামেশন হয়, সেই কন্ডিশনটাকে বলা হয় সাইনোসাইটিস। অর্থাৎ মিউকাসেতে যদি কোনো ইনফ্লামেশন হয়, যেমন টনসিলে যদি ইনফেকশন হয়, সেক্ষেত্রে আমরা বলি টনসিলাইটিস। যদি অ্যাপেন্ডিক্সে প্রবলেম হয়, তাহলে বলছি আমরা কি অ্যাপেন্ডিসাইটিস। ঠিক তেমনি এই সাইনাসের মধ্যে যদি কোনো কারণে ইনফেকশন হয়ে যায়, সেই কন্ডিশনটাকে আমরা বলছি সাইনোসাইটিস। তার মানে এই যে অনেকে বলে যে আমার সাইনাস আছে, আসলে কথাটা হবে আমার সাইনোসাইটিস আছে। সাইনাস তো থাকতেই হবে, কারণ এটা তো আমাদের শরীরে রয়ে গেছে, বা এটা দরকার রয়েছে। এই যে সাইনোসাইটিস, এটা একটা ইনফ্লামেটরি একটি রিয়াকশান তৈরি হচ্ছে বা ইনফেকশন হচ্ছে। তাহলে কি কারণে হচ্ছে সেটা আবার সবার আগে জানতে হবে। কয়েকটি বিষয় এখানে জড়িত। কিছু ইনফেকশন হয় ভাইরাস দিয়ে,
কিছু হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে এবং কিছু হচ্ছে ফাঙ্গাস দিয়ে, আর এর বাইরে আছে অ্যালার্জি। তো যে প্রশ্নটা তুমি আমাকে করলে যে কারা বেশি আক্রান্ত হয়, মনে রাখতে হবে যে যাদের নাকের হাড় বাঁকা, ঠিক আছে, নাকের যে একটি পার্টিশন থাকে আমাদের মাঝখানে, তো অনেকেরই আছে নাকের এই হাড়টা বাঁকা থাকে। যাদের নাকের হাড় বাঁকা থেকে তাদের কিন্তু সাইনোসাইটিস হওয়ার সম্ভাবনা বেশি। এরপর যাদের একটু অ্যালার্জিক প্রবলেম রয়েছে, যে অল্পতেই ডাস্টে, কোল্ডে, হাউস মাইটে, পোলেনে, স্মোক বা ধোঁয়া, এগুলোতে যার বেশি হাইপার সেন্সিটিভিটি রিয়েকশন যার শরীরে যতটা বেশি, সে ততটা বেশি ভালনারেবল। দেখবেন যে অনেকে আছে ধুলাবালির মধ্যে হাঁটছে, তার খুব বেশি ক্ষতি হয় না বা সমস্যা হয় না, কিন্তু অ্যালার্জিক প্রিডিসপোজিশন বা অ্যালার্জিক যে প্রমিনেন্সি যার মধ্যে বেশি রয়েছে বা অ্যালার্জিক ফ্যাক্টরের প্রতি যে বেশি সংবেদনশীল, তার কিন্তু এই রোগটা হবে। তাহলে অ্যালার্জিক ফ্যাক্টর কিন্তু একটি রয়েছে। এরপর হচ্ছে যে অনেকের আছে রোগ প্রতিরোধ ক্ষমতায় কম, তার যে ইমিউন সিস্টেমটা আসলে অতটা স্ট্রং না, সে কিন্তু সাইনোসাইটিসে বারবার আক্রান্ত হবে। আর একটা বিষয় হচ্ছে আমি খুব গুরুত্ব সহকারে বলতে চাই যে অনেকে আছে ধূমপায়ী, অর্থাৎ স্মোকিং হ্যাবিট যাদের রয়েছে, যারা ক্রনিক চেইন স্মোকার, তাদের কিন্তু সাইনোসাইটিস হওয়ার সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যায়। আচ্ছা, আমার একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে। আমারও তো মনে হচ্ছে আমার আছে, ভয় পাচ্ছি। আচ্ছা, কি কি সিমটমস থাকলে আমি বুঝবো যে আমি সাইনোসাইটিস হয়েছে আমার? এই সাইনোসাইটিসের সমস্যা হলে আসলে অনেকগুলো উপসর্গ কিন্তু আমাদের শরীরে আমরা খেয়াল করি। সাইনাসগুলোর মধ্যে আমি একটু আগে বলেছিলাম যে বাতাস থাকবে, তো বাতাস থাকলে আমাদের পুরো মুখমণ্ডলটা হালকা মনে হবে। এখন যদি সাইনোসাইটিস ডেভেলপ করে, সেই সাইনোসাইটিসের একটি ফল হচ্ছে আমাদের এই সাইনাসের মধ্যে কিছু রস জমে যাবে বা ইনফ্লামেটরি সিক্রেশনস জমে যাবে, যেগুলোকে আমরা বলি শ্লেষ্মা জমে যাবে। তো যদি বাতাসের পরিবর্তে এখানে কোনো লিকুইড জমে, তাহলে আলটিমেটলি কি আমাদের পুরো মুখমণ্ডলটা ভারী ভারী লাগবে না? তার মানে আমাদের পুরো মাথাটা ভার ভার লাগবে। সাইনোসাইটিসের একটি প্রধান লক্ষণ হচ্ছে মাথা ভার হয়ে যাওয়া, হেভিনেস অফ দ্য হেড। আমার কাছে রোগীরা এসে বলে, স্যার আমি যখন সিজদা দেই নামাজ পড়ার সময়, তখন মনে হয় যে সব কিছু ছিঁড়ে পড়ছে, মনে হচ্ছে যে আমার মাথাটা প্রায় 1 মণ ওজন, অর্থাৎ সে মাথার মধ্যে একটা ওজন অনুভব করবে, এবং একটা অস্বস্তি বোধ হবে। এবং আলটিমেটলি যে কোনো ইনফ্লামেশনের একটি সাইন বা সিমটম হচ্ছে যে তার ব্যথা, তার কপাল ব্যথা করবে, অনেক ক্ষেত্রে নাকের এই যে গোড়ার দিকে ব্যথা করে, আবার তার যে ম্যাক্সিলারি রিজিয়ন, এই জায়গাটাতেও কিন্তু তার ব্যথা করে, একটা পেইন সেন্সেশন, অর্থাৎ তার হেডেক একটা সিমটম, মাথা ব্যথা করবে, মাথাটা ভার হয়ে যাবে। এটা হচ্ছে দুটো প্রধান লক্ষণ সাইনোসাইটিসের। এরপরে আসি আরও কিছু সিমটমস। যেহেতু এই ইনফ্লামেশনের ফলে আলটিমেটলি অনেক মিউকাস জমে গেছে, তার মানে কি নাক দিয়ে সর্দি ঝরবে, সিক্রেশনস বের হবে, পোস্ট ন্যাজাল ড্রিপ, নাকের পেছন দিয়ে বারবার খালি রস চুয়াতে থাকবে। এই জন্য দেখবেন যে অনেকে বলে যে আমার পেছন দিয়ে না কফ আসে, রাত্রেবেলা ঘুমাতেই পারে না, খালি পেছন দিয়ে রস আসতে থাকে, লালার মতন বের হতে থাকে, যেটাকে বলছি আমরা পোস্ট ন্যাজাল ড্রিপ। কারণ ওই মিউকাসগুলো জমে থাকবে, এটা তো আবার বের হবে, তাই না? তো বের হচ্ছে কোথায় দিয়ে? পোস্ট ন্যাজাল, অর্থাৎ নাকের পেছন দিয়ে যখন বের হয়, এটা পেশেন্টের জন্য খুবই বিরক্তিকর একটা ব্যাপার, খুবই খারাপ লাগে। এরপর আমি বলেছিলাম যে এটি ভয়েস রেজোন্যান্স তৈরি করে। দেখবেন ঠান্ডা লাগলে, সাইনোসাইটিস হলে আপনি যখন গান করবেন, দেখবেন যে আপনার সেই প্রপার টোনটা আপনি পাচ্ছেন না, অর্থাৎ আপনার ভয়েসটা পরিবর্তন হয়ে যাবে। এখানে একটা হোয়ার্সনেস অফ ভয়েস আসবে, মনে হবে যে একটা কি বলবো, যে ভয়েসের মধ্যে যে একটা সুন্দর মেলোডি, সেই মেলোডিটা থাকবে না, নাকটা অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যেতে পারে। তো এইগুলো মোটামুটি সাইনোসাইটিসের লক্ষণ। অ্যাজমা থাকলে তার সঙ্গে সম্পৃক্ত নিশ্চয়ই ডেফিনেটলি। আরেকটা বিষয় ডক্টর মার্জান আমি এখানে বলে রাখি, যাদের অ্যাজমার প্রবলেম রয়েছে তাদেরও কিন্তু এই সাইনোসাইটিসের সমস্যাটা বেশি হয়ে থাকে। স্যার, রোগীরা তো আসে আমাদের কাছে বা ডক্টরদের কাছে যায়, তারা তাদের উপসর্গগুলো বলে, কিন্তু কি কি পরীক্ষা নিরীক্ষা আসলে আপনারা দিয়ে থাকেন এই রোগটা নির্ণয় করার জন্য? যে কোনো একটি রোগকে নির্ণয় করার জন্য আমাদের কিছু ইনভেস্টিগেশনের প্রয়োজন হয়। সচরাচর আমরা আসলে এই সাইনোসাইটিসের রোগীর হিস্ট্রি নিয়েই কিন্তু অনেক কিছু বুঝতে পারি, তার সিমটমগুলো শুনে বুঝতে পারি। এরপর এটাকে কনফার্ম করার জন্য আমার কিছু পরীক্ষা নিরীক্ষা লাগবে। এর মধ্যে একটি অন্যতম প্রধান পরীক্ষা হচ্ছে সিটি স্ক্যান অফ দ্য নোজ অ্যান্ড প্যারানাসাল সাইনাসেস। যদিও আমরা শুরুতে একটি এক্স রে করেও কিন্তু বুঝতে পারি, এক্স রে অফ দ্য পিএনএস বা প্যারানাসাল সাইনাসেস। আমরা যদি আরও একটু ভালো করে বুঝতে চাই, তাহলে কিন্তু আমাদের একটি সিটি স্ক্যান অফ দ্য নোজ অ্যান্ড প্যারানাসাল সাইনাসেস, এটা করে আমরা বুঝতে পারি। ঠিক আছে, এরপর কি আমরা ন্যাজো এন্ডোস্কোপিও করতে পারি, অর্থাৎ নাকের মধ্যে ক্যামেরা দিয়েও কিন্তু আমরা এটাকে অনেক ক্ষেত্রে বুঝতে পারি যে সাইনাসগুলোর কি অবস্থা। তো আমি একটু বাস্তবে ডক্টর মার্জান
যে আমরা সিটি স্ক্যান অফ দ্য নোজ অ্যান্ড প্যারানাসাল সাইনাসিস করে কিভাবে বুঝতে পারি যে এই রোগীটি সাইনোসাইটিসে আক্রান্ত। একটু দেখে আসি ছবিতে। এই যে আপা খেয়াল করুন, আমি একটি সিটি স্ক্যান অফ দ্য নোজ অ্যান্ড প্যারানাসাল সাইনাসিস, এটা একটা সিটি স্ক্যানের একটা ছবি আমি এখানে ডিসপ্লে করার চেষ্টা করছি। খেয়াল করুন, হ্যাঁ, এটা কিন্তু জোসেফের এই সমস্যাটা ছিল। তো দেখুন তার এই যে একটি সাইনাস, এই ডান পাশের ম্যাক্সিলারি সাইনাস, এটা কিন্তু কালো, তাই না? আমি সবসময় আমার রোগীদেরকে বলি কালো মানে ভালো। কালো মানে হচ্ছে এখানে বাতাস থাকার কথা, বাতাস আছে। আচ্ছা, এই জায়গাটা কি কালো পাচ্ছি আমরা না? এটা ঘোলা, রাইট? ওপাসিটি মেডিকেলের ভাষায় বলা হচ্ছে। এইটা কিন্তু সাইনোসাইটিসের একটি লক্ষণ। খেয়াল করো ডক্টর মারজান, তার মানে আমরা এই জায়গাটিতেই কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি তার এখানে একদম ঘোলা হয়ে গিয়েছে। এর মধ্যে সাইনোসাইটিস বা সিক্রেশনস তো আছেই, পাশাপাশি কিছু পলিপয়েডাল চেঞ্জও রয়েছে। আমরা আগের চিত্রটা আবার একটু ফিরে যাই। এই যে খেয়াল করুন, আমি আরেকটা চিত্র দেখাচ্ছি। এই যে দুটো ম্যাক্সিলারি সাইনাস, এই সাইনাসটা কিন্তু ফুল ব্লক, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। তাহলে আমি কিন্তু স্ক্যানিং দিয়ে বুঝতে পারছি যে এটার মধ্যে সাইনোসাইটিস বা সিক্রেশনস রয়েছে। আর এই পাশটাতে কিন্তু কোনো রকম কোনো সিক্রেশনস নেই, যার ফলে এখানে বাতাস থাকার কথা, বাতাস আছে। আর সেই বাতাসটা রিপ্লেস হয়ে যখন এরকম হয়ে যাবে, তখন কিন্তু সিটি স্ক্যানে আমরা এটা দেখে বুঝতে পারবো যে সে সাইনোসাইটিসে আক্রান্ত। সাইনোসাইটিস থাকলে হলে কি চোখ চুলকায়? যদি কারো অ্যালার্জিক রিয়াকশন বেশি থাকে, যে সাইনোসাইটিসের কিন্তু এই ফাঁকে আমি একটু প্রকারভেদ বলে দিচ্ছি যে কয়েক ধরনের সাইনোসাইটিস হয়। একটা হচ্ছে যে ভাইরাসের কারণে হতে পারে, এরপর হতে পারে কি ব্যাকটেরিয়ার কারণে হতে পারে, আর অ্যালার্জিক কারণে হতে পারে। হ্যাঁ, তো যাদের এই অ্যালার্জিক সমস্যার কারণে সাইনোসাইটিসটা হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু চোখ চুলকাতেও পারে। এটাও কিন্তু একটা সিম্পটম। ভীষণ। আপনারও কি চুলকায় নাকি? ভীষণ। আমার চোখ তো সুন্দর সুন্দর চোখগুলো নষ্ট হয়ে শেষ হয়ে গেল চুলকাতে চুলকাতে। তাহলে এই সাইনোসাইটিস থেকে ভালো হওয়ার কোনো সমাধান আছে? ম্যাডাম, সমাধান আমরা জানবো একটু ছোট্ট একটা বিরতির পরে। আচ্ছা দর্শক, সাইনোসাইটিস থেকে কি আসলে মুক্তি মিলবে জানবো ছোট্ট একটি বিরতির পরে। আমাদের সঙ্গেই থাকুন। Viewers, welcome back to Malias ENT Specialized Hospital Limited's present Let's Talk with Dr. Basudev Health Show-তে। বিরতির পূর্বে আমাদের বিশেষ অতিথির একটি প্রশ্ন ছিল যে এই সাইনোসাইটিস সমস্যার কোনো সমাধান আছে কিনা, জানবো আমাদের গেস্ট এক্সপার্টের কাছে। স্যার, ডেফিনেটলি সমাধান তো আছে, আর এর জন্য তো আমরা বসে আছি। আমরা যারা নাক কান গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন, আমাদের কাজ হচ্ছে এই ধরনের রোগীদের সুচিকিৎসা করে তাদেরকে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। তো যে স্টোরিটা দিয়ে তুমি আজকের এই আয়োজনটি শুরু করেছিলে, যে মিস্টার আরিফুল ইসলাম জোসেফ, সে কিন্তু বিশ্ববিদ্যালয় পড়ুয়া টকবগে এক যুবক, তারও কিন্তু এই সাইনোসাইটিসের সমস্যা ছিল, এবং তিনি এসে তার কষ্টের কথাগুলো আমার চেম্বারে একদিন বর্ণনা করেন, এবং আমি তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে সে সাইনোসাইটিসের রোগী, এবং আমি তার চিকিৎসা করি, এবং চিকিৎসার পর সে কীভাবে সুস্থ হয়েছে সেই গল্পটা যদি আপনি একটু দেখেন, তাহলে বুঝে যাবেন যে সমাধানটা কী রয়েছে। সো ভিউয়ার্স, এই নিয়ে রয়েছে আমার একটি স্পেশাল সেগমেন্ট, পেশেন্টস ফলো আপ ইন হাউস। পেশেন্টস ফলো আপ ইন হাউসে আমাদের এবারের গন্তব্য কক্সবাজার জেলার চকরিয়া থানার কোটাখালী মাইসপাড়া নামক একটি গ্রাম। সো ভিউয়ার্স, থাকুন আমাদের সাথে। একটি প্রত্যন্ত অঞ্চলে আমরা এই মুহূর্তে প্রবেশ করেছি। এই যে ফাইনালি চলে আসলাম জোসেফদের বাড়ি। প্রথমে জোসেফের অপারেশন সফল হয়েছে, এর জন্য মিষ্টি মুখ করবো আমরা আজকে। হ্যাঁ, মাই ডিয়ার ব্রাদার জোসেফ, ম্যাডাম তোমার জন্য এই যে পাঞ্জাবিটা। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম। আর খালাম্মা, এই শাড়িটা আপনার বৌমা কিনছে আপনার জন্য। এই পেশেন্টস ফলো আপ ইন হাউস এই আয়োজনটি করি আমার পেশেন্টরা যারা ইতিমধ্যে আমার অধীনে চিকিৎসা গ্রহণ করেছে, সার্জারি করেছে, তাদের দেখভাল করার জন্য। মূলত আরিফুল ইসলাম জোসেফ আমার চেম্বারে আসে গত আগস্ট মাসে প্রথমে। সেই সময়টাতে কি কি সমস্যা ছিল একটু জানতে চাই, কি কি সমস্যা ছিল? স্যার, আমার মূলত হাড় ভাঙা ছিল, তো আমি নিঃশ্বাস নিতে পারতাম না, টোটালি নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতাম না, রাতে ঘুমাতে কষ্ট হতো, আসা যাওয়া সবকিছুতে কষ্ট হতো। আচ্ছা আচ্ছা। তো দীর্ঘদিন অনেক ডাক্তার দেখানোর পরেও কোনো সলিউশন পাচ্ছিলাম না। এর সাথে কি মাথা ব্যথার কোনো সমস্যা? মাথা ব্যথা করতো স্যার, তারপরে কপাল ব্যথা করতো প্রচুর, হাসি কাশি সব লেগেই থাকতো, সবসময় প্রায় সময় লেগে থাকতো, মানে সারা বছরই লেগে থাকতো। ঠান্ডা আসলে আর বেশি কষ্টটা আর বেড়ে যেত। আমার সারা রাত স্যার ঘুম হতো না, টোটালি ঘুম হতো না। ঘুম আসতো 4টা 5টা রাত, একেবারে নামাজ পড়ে আমার ঘুমাতে হতো।
তো উঠতাম 12টা 1টার দিকে, এখন 11টা 12টায় ঘুমালে যখন ঘুমে যায় আধা ঘন্টার ভিতরে ঘুম চলে আসছে, 20 মিনিটের মধ্যে ঘুম চলে আচ্ছা আচ্ছা। মানে এই জিনিসটা আমার কাছে আল্লাহ থেকে প্রদত্ত মনে হচ্ছে এখন। যে আমি যে কষ্টটা পেয়েছিলাম স্যার 10-12 বছর ধরে, যে ঘুমাতে পারতাম না, হাসি কাশি, সকালে উঠলে স্যার একটানা হাসি দিতাম অনেকগুলা, মানে 100 থেকে 20-50টা একসাথে হাসি দিতাম। আমরা একটু প্রথমে তার নাকটাকে একটু দেখি কি অবস্থায় আছে বর্তমানে। এই যে আমরা খেয়াল করছি জোসেফের নাকের ভেতরে পার্টিশনটা একদম সোজা, একেবারেই সোজা। তার নাকে পলিপ ছিল, নাকের হাড় বাঁকা ছিল, মাংস ফুলা ছিল, সাইনোসাইটিস ছিল। এই যে নাকের হাড় যে বাঁকা, ঠিক আছে, এটাকে বলা হয় ডিএনএস, মানে হচ্ছে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, অর্থাৎ মাঝখানে যে সেপ্টাম থাকে সেটা যেহেতু ডেভিয়েটেড বা বেঁকে গিয়েছিল, যে জন্য এই কন্ডিশনটির নাম হচ্ছে ডিএনএস। এবং মাংস যে ফোলা, এই কন্ডিশনটাকে বলা হয় HIT, মানে হাইপারট্রফি ইনফিরিয়র টার্বিনেট। তো আমরা যখন জোসেফের এই সমস্যাগুলোর কথা শুনি, যে তার নাক বন্ধ থাকে, মাথা ভার থাকে, হাসি দেয়, ঘন ঘন হাসি, রাত্রেবেলা ঘুমাতেই পারে না, তখন কিন্তু আমরা তার পুরো জিনিসটাকে চেক আপ করি। চেক আপের একটা পার্ট কিন্তু ছিল সিটি স্ক্যান, মনে আছে? আমি একটা সিটি স্ক্যান করিয়েছিলাম, সিটি স্ক্যান অফ দ্য PNS, মানে প্যারানাজাল সাইনাসেস। এই যে প্যারানাজাল সাইনাসেস, এই কথাটার অর্থ হচ্ছে যে নোজ, এই নাকের চারপাশে কতগুলো প্রকোষ্ঠ থাকে। প্রকোষ্ঠর বাংলা হতেছে মানে ফাঁপা জায়গা, ঠিক আছে? আমাদের মানব দেহে এই যে মুখমণ্ডল, এই যে নাক, এর চারপাশে 4টি সাইনাস থাকে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই যে এই সাইডে, এটাকে বলা হয় ম্যাক্সিলারি সাইনাস, লেফট ম্যাক্সিলারি সাইনাস, রাইট ম্যাক্সিলারি সাইনাস। এই কপালের দিকে থাকে ফ্রন্টাল সাইনাস, নাকের একদম ভিতরের দিকে থাকে এথমোইডাল সাইনাস, এবং আরও ডিপে থাকে স্ফেনোলার সাইনাস। এই সাইনাসগুলোর কাজ কি জানো? এই সাইনাসগুলোর কাজ হচ্ছে ভেতরে যে বাতাস থাকবে, এই বাতাসের ফলে আমাদের যে ভয়েস রেজোনেন্স, এই যে আমরা কথা বলছি, এই রেজোনেন্সটাকে মেনটেন করে। পাশাপাশি আমাদের পুরো স্কেলিটাল যে সিস্টেম, এই যে এখানে, এটাকে হালকা রাখে, যেহেতু বাতাস, ফাঁপা জায়গার মধ্যে বাতাস থাকলে। তো যেহেতু এই যে তুমি একটা কথা বলেছিলা যে আমার মাথা ভার হয়ে যায়, তাই না? তো মাথা কেন ভার হইতো? কারণ এই সাইনাসের মধ্যে বাতাস না থেকে ওর ছিল পলিপ, এবং সিক্রেশনস জমা ছিল, যার কারণে কিন্তু পুরো জায়গাটা ব্যথা করতো। তো আমরা যেহেতু সাইনাসটাকে ক্লিয়ার করেছি, যে কারণে কি মাথা ব্যথা কি এখন আর আছে না? এখন মাথা ব্যথা এই কারণে নাই। তো এই সাইনাসের মধ্যে মূলত ওর বাতাসটা রিপ্লেস হয়ে পলিপ হয়ে পলিপ বাসা বেঁধেছিল, এবং এই পলিপ এবং সিক্রেশন বা সাইনোসাইটিসের কারণে তার মূলত মাথা ব্যথা ছিল। আমরা তার নাকের হাড় বাঁকা ট্রাবিনোপ্লাস্টির পাশাপাশি ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, এই অপারেশনটি সম্পন্ন করি, এবং এই অপারেশন করার ফলে তার সাইনাসটি এখন একদম স্বাভাবিক হয়ে গিয়েছে। অর্থাৎ এখন সাইনাসের মধ্যে আর কোনো পলিপও নেই, কোনো সাইনোসাইটিসও নেই, এবং যার ফলে কিন্তু ওর মাথাটা এখন হালকা। জি হালকা স্যার। এখন কি আর মাথা ব্যথা করে? ভালো, গুড ফিল করি স্যার। গুড ফিল হয়। জি স্যার। সো এটাই কিন্তু আমরা, এটা আমি গত 12-13 বছর ধরে এরকম আমি কোনোদিন ফিল করি নাই। অনেক মানুষ কিন্তু এটার সলিউশন জানে না, ভাবে আমার এরকমই বুঝি, আসলে কষ্টটা ভোগ করে যাচ্ছে, আমি নিজেও যাচ্ছি। আচ্ছা আচ্ছা। তো আপনার সমস্যাটা কি হয় একটু যদি শুনি। আমার তো ব্যথা করে, কপাল ব্যথা করে, মাথা ব্যথা করে, তারপরে নাক বন্ধ থাকে, অনেক বেশি হ্যাচ্চো হ্যাচ্চো হতে থাকে আর কি, ও যেটা বললো। আচ্ছা আচ্ছা। তারপরে চোখটা খুব বেশি চুলকায়, পানি, নাকে পানি পড়ে, অনেক পানি পড়ে। তার মানে আপনার প্রত্যেকটা সিমটমস কিন্তু আছে। সেক্ষেত্রে আমরা চাইলে আপনার একটি সিটি স্ক্যান অফ দ্য নোজ অ্যান্ড প্যারানাজাল সাইনাসেস করে দেখতে পারি। দেখার পর নিশ্চয়ই এটির সমাধান আপনিও পাবেন যেভাবে পেয়েছে। আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, সুন্দর একটা তথ্যচিত্র দেখলাম, এবং আমাদের যে সম্মানিত রোগী জোসেফ, তিনি একটি সার্জারির মাধ্যমে কিন্তু সাইনোসাইটিস সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। স্যার, আমাদের দেশের মানুষের অপারেশনের কথা শুনলেই কিন্তু একটা ভীতি কাজ করে। এছাড়া আপনি সাইনোসাইটিস কাদের হয় সেই কারণ হিসেবে অনেক অ্যালার্জির কথা বলেছেন, বা অ্যাজমার কথা বলেছেন, ধূমপায়ীদের কথা বলেছেন। সেক্ষেত্রে স্যার, এইগুলো থেকে সাবধানে থাকার জন্য আসলে আমাদের রোগীদের কি কি করণীয়, বা তারা ঘরোয়াভাবে কি আসলে কিছু করতে পারে এই সাইনোসাইটিস থেকে মুক্তির জন্য? ডেফিনেটলি। আসলে মানুষের দেহ ভালো রাখার জন্য যত্নের কোনো বিকল্প নেই। তো আমাদের সাইনাসটাও কিন্তু আমরা চাইলে যত্ন করতে পারি। তো যাদের এরকম সিমটম, কেউ যদি দেখে যে তার একটু অ্যালার্জিক প্রবলেম রয়েছে,
তাহলে সে কিন্তু চাইলেই এই ফ্যাক্টরগুলোকে অ্যাভয়েড করতে পারে। যেমন অ্যালার্জি মোটা দাগে কিসে কিসে হয়, তীব্র মাত্রার ঠান্ডায় একটা অ্যালার্জি আছে, হ্যাঁ, তো আমরা ঠান্ডা জায়গাটাকে অ্যাভয়েড করতে পারি। তারপর অতিরিক্ত মাত্রায় ঘাম বা গরম, সেটাও কিন্তু অনেকের ক্ষেত্রে অ্যালার্জিক ফ্যাক্টর হিসেবে থাকতে পারে। ধুলাবালি অ্যালার্জিক ফ্যাক্টর। তাহলে যাদের এই সমস্যাগুলো রয়েছে, অ্যালার্জি একটা বড় ফ্যাক্টর, তাহলে আমরা কি পরামর্শ দিই তাদেরকে, যে কুসুম গরম পানি দিয়ে গোসল করতে, হ্যাঁ, কুসুম গরম পানি খেতে, ফ্রিজের খাবারটাকে অ্যাভয়েড করতে, একদম ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করেই কিন্তু কোনো কিছু খাওয়া যাবে না, আইসক্রিম, কোকাকোলা, ফান্টা, মানে যে সমস্ত কোমল পানীয় আছে এগুলোকে অ্যাভয়েড করতে, ঠিক আছে। এরপর আমরা বলি যে আপনি যখন ঘুমাবেন আপনার একদম মাথার উপরে যেন এসিটা না থাকে, হ্যাঁ, এসি যদি রাখতেও হয় অতিরিক্ত মাত্রা কষ্ট হয়, টেম্পারেচারটাকে কমিয়ে রাখতে হবে। এসি এবং ফ্যান দুটো যদি একসাথে আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে ঠান্ডার মাত্রা আরও বেড়ে যাবে, তাহলে আপনি কিন্তু কোল্ডটাকে আপনার শরীরে ইনভাইট করলেন। তো এই ফ্যাক্টরটা থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে। অতিরিক্ত মাত্রা যারা ঘামে তাদের ক্ষেত্রে আমি বলি যে আপনি পকেটে রুমাল রাখেন, একটু পর পর গলাটা মুছে ফেলেন। তারপর যাদের ঠান্ডার বেশি সমস্যা আমরা বলি যে একটি মাফলার ব্যবহার করুন, ঠিক আছে। এটা একটা ফ্যাশন হিসেবেও থাকতে পারে। যারা সিঙ্গার তারা কিন্তু চাইলে, এরকম অনেক সিঙ্গার আছে আপনি খেয়াল করবেন সে কিন্তু মাফলার ব্যবহার করছে। এই মাফলারটা ব্যবহার করার অর্থ হচ্ছে যে তার গলাটাকে সে সেভ করছে, হ্যাঁ, এটা বডিগার্ডের মতন আর কি। সবসময় ঠিক না, সবসময় ঠিক না, যাদের এই সমস্যা রয়েছে। এরপর আমরা কিছু খাবারের কথা বলি, যেমন ধরুন আমরা আদা চাটাকে এখানে সাজেস্ট করি, হ্যাঁ, তারপর ভিটামিন সি সমৃদ্ধ যে খাবার এগুলো কিন্তু আমাদের ইমিউনিটিটাকে বুস্ট আপ করে। সাইট্রাস যে ফুডগুলো আছে, পেয়ারা আছে, আমলকি আছে, তো এগুলো, লেবু, এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই খাবারগুলোকে আমরা খাওয়ার কথা বলে থাকি। এরপর আমরা বলি যে আপনি যে বিছানাতে ঘুমাবেন সেই বিছানাটা যেন একদম পরিষ্কার থাকে, ওখানে কোনো ডাস্ট বসে না থাকে। এই জন্য বেডশিটটাকে আমরা বলি প্রত্যেক দিন রোদ্রে দিতে, তোষকের নিচটাকে পরিষ্কার করতে, খাটের নিচটাকে রেগুলার পরিষ্কার করতে। তো এই কাজগুলো যদি করে তাহলে কিন্তু সে এই ধুলাবালির এই অ্যালার্জিক অ্যাটাক থেকে সে বেঁচে গেল। এরপর আমরা কিন্তু এখন ভ্যাকসিনও দিতে পারি। মনে রাখবে যে এডিনো ভাইরাস, ডায়নো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এই যে ভাইরাসের একটি অ্যাটাক থেকে কিন্তু সাইনোসাইটিস হয়, ফ্লু ভাইরাস। তো ফ্লু ভাইরাসের এগেনস্টে ভ্যাকসিন রয়েছে। আমরা যদি তাকে ভ্যাকসিনাইজড করি বা সেক্ষেত্রে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং সে ঘন ঘন ঠান্ডা, হাসি, কাশিতে বা কমন কোল্ডে আক্রান্ত হবে না। এটি একটি পদ্ধতি। এরপর একটা ঘরোয়া পদ্ধতি রয়েছে যে যাদের এরকম সিমটম যদি সে খেয়াল করে, সে সঙ্গে সঙ্গে কী করে, স্টিম ইনহ্যালেশন, বাষ্প আছে না, সেই বাষ্পটা অর্থাৎ গরম পানি যে ভাপ সেটা কিন্তু সে নিতে পারে, এতে কিন্তু সাইনাসটা ক্লিয়ার থাকে। আবার আমরা এটাও সাজেস্ট করি যে সিম্পল যে নর্মাল স্লাইন একটি 10 সিসি সিরিঞ্জের নিয়ে যদি নাকের মধ্যে ফ্লাশ দেয়, যেটাকে আমরা বলছি ন্যাজাল ডুসিং, এই সোডিয়াম ক্লোরাইড থাকে নর্মাল স্যালাইনের মধ্যে। এই সোডিয়াম ক্লোরাইডটা নাকের সাইনাসের যে মিউকোজাগুলো সেগুলোকে হেলদি রাখে, হ্যাঁ, এবং এর ফলে কিন্তু সাইনোসাইটিসটা কমে যেতে পারে। এই কয়েকটি ঘরোয়া টিপস যদি কেউ অবলম্বন করে আমি মনে করি সে ভালো থাকতে পারবে। ফাতেমা আপা, অনুষ্ঠানের শুরুতে কিন্তু আপনার সাইনোসাইটিস নিয়ে অনেকগুলো প্রশ্ন ছিল। আমার মনে হয় এই আলোচনার মাধ্যমে আপনার প্রশ্নের উত্তরগুলো আপনি পেয়েছেন। তা আমি একটু বলি, যেহেতু আপনি একজন সঙ্গীত শিল্পী এবং আমার কাছে মনে হলো আপনার সিমটমগুলো শুনে যে আপনার হয়তো বা সাইনোসাইটিস থাকতে পারে। তো আপনি এতদিনে এই সাইনোসাইটিসের ট্রিটমেন্ট হিসেবে আপনি কি কি চিকিৎসা গ্রহণ করেছেন অথবা ঘরোয়া পদ্ধতি অবলম্বন করেছেন? যেটা আপনি বললেন ওই লেবু বা ফুড, এগুলো সবই করি আমি। তো নাকের হাড় তুমি সোজা করতে পারি না। আচ্ছা, এটা তো আপনি সোজা করতে পারবেন না, এটার জন্য তো নাকের হাড় বাঁকা। তো আপনার কি নাকের হাড়ও বাঁকা আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার একটি কমপ্লিট ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। আমি সেজন্য শুনে চুপ করে আছি, বাবা কাটবে না, কি করবে। আপা, আপনি সাইনোসাইটিস সহ নাক কান গলার আরও যা সমস্যা আছে তার চিকিৎসাগুলো যাতে খুব সহজভাবে নিতে পারেন তার জন্য কিন্তু আমাদের আজকের এই আয়োজনের নিবেদক ম্যালিয়াস ইন্ডি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে আপনার জন্য একটি ছোট পুরস্কার রয়েছে, একটি গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ড। দর্শক, ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে আমাদের বিশেষ অতিথিকে গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ডটি দেওয়ার জন্য আমাদের মাঝে আছেন হাসপাতালের চেয়ারম্যান জনাব সুদেব সাহা এবং ম্যানেজিং ডিরেক্টর অদিতি মজুমদার। বাহ, কোনো হসপিটাল যে কোনো পেশেন্ট বা কোনো কাউকে এরকম দিতে পারে, করতে পারে, এই সার্ভিসটা একটা
মহৎ একটা কাজ বলবো আমি। এবং এই হেলথ কার্ডটার মাধ্যমে কিন্তু আপনি হচ্ছে যে আমাদের ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটালে যিনি চিফ কনসালটেন্ট ডক্টর বাসুদেব কুমার সাহার, ওনার মানে ফ্রি কনসালটেশন পাবেন এবং আমাদের বিশাল ব্যাপার, যত সার্ভিস আছে সবকিছুর উপর আমরা বিশেষ ছাড় সব পাবেন। মানুষরা এইটা খবর জানলে যাবে সেখানে। এবং আমাদের দেশে একটা এরকম হসপিটাল খুব দরকার ছিল, আর বিশেষ করে ডক্টর বাসুদেব এরকম সার্ভিস দিচ্ছেন সব জায়গায় গিয়ে, তার সঙ্গে তার লক্ষ্মী বউ আছে, বিশাল ব্যাপার। ডক্টর মারজান আর আমাদের সুদেব সাহা, নাইস টু মিট অল অফ ইউ, খুব ভালো লাগছে। দর্শক আপনারা এখানে যাবেন, আমি এই গোল্ড কার্ড পেয়েছি বলে তো শুধু না, আমি বিশ্বাস করি আপনারা গেলে সবাই এখানে খুব ভালো সার্ভিস পাবেন। ফাতেমা আপা, আমাদের এই আয়োজনে আসতে পেরে আপনার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে ভাই, একটু চমকে গেছি অ্যারেঞ্জমেন্ট দেখে। ডক্টর বাসুদেব সাহার এটা মহৎ যে উদ্দেশ্য, তারপরে এখানকার যে চেয়ারম্যান সাহেব তার সঙ্গে কথা হলো, তার মানে একটা অন্যরকম ডাক্তার মনে হচ্ছে না। আমি ডাক্তার খুব ভয় পাই, ভীষণ ভয় পাই। তো আজকে আমার ডাক্তারের ভীতি কেটে গেল, আমি খুব খুশি। আমি চাই যে এরকম আয়োজন হওয়া ভালো ডাক্তারদের পক্ষ থেকে পেশেন্টদের জন্য। ধন্যবাদ আপা। স্যার, আপনি সাইনোসাইটিস নিয়ে খুব সুন্দর একটা আলোচনা বরাবরের মতোই উপহার দিয়েছেন, এবং আপনার কাছেও একটু জানতে চাই দর্শকদের জন্য শেষবেলা আপনার কি বলার আছে? আমি দর্শকদের জন্য এই কথাই বলতে চাই যে আপনাদেরকে সচেতন হতে হবে। এই সাইনোসাইটিসের সমস্যা নিয়ে আপনারা কেউ অপচিকিৎসার শিকার হবেন না। দেখুন, এখন বাংলাদেশে কিন্তু প্রতিটি জেলাতেই নাক কান গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন রয়েছে। আপনারা আপনার নিকটস্থ একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। আমি চাই আপনারা সচেতন হবেন, আর সচেতনতায় পর আমাদেরকে মুক্তি দিতে। টেক কেয়ার। দর্শক, আপনাদের নাক কান গলার যে কোনো সমস্যাগুলো জানাতে এবং সমাধান জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদেরকে ফোন করুন 01409977862 এই নাম্বারে, অথবা আমাদেরকে চিঠি লিখতে পারেন ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড, 24/1 শান টাওয়ার, শান্তিনগর, ঢাকা এই ঠিকানায়। আপা, আপনাকে আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি। আপনার সুমধুর কণ্ঠে দুটো লাইন না শুনলে কিন্তু আজকে অপরাধ হয়ে যাবে। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার ফুল, কর্ণে দোলাবো তৃতীয়া তিথি, চৈতি চাঁদেরও দুল, প্রিয়া হবে এসো রানী, দেব খোঁপায় তারার ফুল।